টিআরপি ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার অর্থাৎ আয়কর রিটার্ন প্রস্তুতকারী যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার জন্য আমরা কী কী বিষয়গুলো দেখব সেটা আমরা একটু সংক্ষেপে দেখে নিই। তো টিআরপি কে আসলে বা টিআরপি কে বা কারা? টিআরপি হলেন রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা 2023-এর বিধি 5 এর অধীন আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসাবে তালিকাভুক্ত ব্যক্তি। এই বিধিমালার অধীন গৃহীত কর অভিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ ও সনদপ্রাপ্ত টিআরপিগণ রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে এমন ব্যক্তির আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন। তাহলে টিআরপি কারা? এই প্রশ্নটা অবশ্যই আসার সম্ভাবনা বেশি, কারণ টিআরপি পরীক্ষা যখন হবে তা টিআরপি কারা সেটা প্রশ্নটা খুব একেবারে শুরুতেই আসার কথা। কর আইনজীবী কি টিআরপি? আইনের ধারা 327 অনুযায়ী কর আইনজীবী হিসেবে স্বীকৃত ব্যক্তিগণ জাতীয় রাজস্ব বোর্ডের নিকট আবেদন করলে তাদের যোগ্যতার সনদ ও অন্যান্য প্রযোজ্য দলিলাদি যাচাইপূর্বক কোনো প্রকার পরীক্ষা ছাড়াই বোর্ড তাদের টিআরপি সনদ প্রদান করবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আইনজীবী টিআরপি হিসেবে সরাসরি যোগ্যতা মানে সরাসরি হতে পারবেন, আবেদন করতে পারবেন, অর্থাৎ পরীক্ষা ছাড়া তারা টিআরপি সনদ বোর্ড তাদেরকে দিবে, কিন্তু তাদের আবেদন করে তালিকাভুক্ত হতে হবে। টিআরপি কি কর আইনজীবী? এই বিধিমালার অধীন গৃহীত কর অভিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ ও সনদপ্রাপ্ত টিআরপি শুধু আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন, কিন্তু কোনোভাবেই আইনের ধারা 327 অনুযায়ী কর আইনজীবী হিসেবে গণ্য হবেন না। তাহলে আমরা বুঝতেছি যে টিআরপি কারা সেটা দেখলাম। কর আইনজীবী টিআরপি হবে কখন? যখন তারা বোর্ড তাদেরকে একটা টিআরপি সনদ দিবে, তখন তারা কিন্তু টিআরপি। আবার টিআরপি কিন্তু কর আইনজীবী না, তারা শুধু আয়কর রিটার্ন প্রস্তুত এবং দাখিল করতে পারবেন। আচ্ছা, টিআরপির কর্তব্য কী কী? এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে সুন্দর করে। তিনি দায়িত্বশীলতার সাথে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে এমন ব্যক্তি তথা যোগ্য ব্যক্তি রিটার্ন প্রস্তুত করবেন। তিনি রিটার্ন প্রস্তুত ও দাখিলের পূর্বে যোগ্য ব্যক্তির সম্মতি গ্রহণ করবেন। তিনি রিটার্নের একটি অনুলিপি যোগ্য ব্যক্তির কাছে হস্তান্তর করবেন এবং রিটার্ন দাখিলের প্রমাণ তার কাছে সংরক্ষণ করবেন এবং যোগ্য ব্যক্তির নিকট হস্তান্তর করবেন। তাহলে তার দায়িত্ব বা তার কর্তব্য পাওয়া গেল 4টা। টিআরপি সনদ প্রাপ্তির যোগ্যতা কি? টিআরপি সনদ প্রাপ্তির যোগ্যতা কি আমরা দেখি। 1 নম্বর বলা আছে সরকারি চাকরিতে কর্মরত নন এরূপ বাংলাদেশি নাগরিক হতে হবে, ন্যূনতম স্নাতক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে, কম্পিউটার এবং আইসিটি বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে, বোর্ড কর্তৃক গৃহীত কর অভিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং টিআইএনধারী হতে হবে এবং আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ থাকতে হবে। 6টা শর্ত দেওয়া আছে কিসের? সনদ প্রাপ্তির যোগ্যতা হিসাবে এই 6টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। আর এর আগে আমরা দেখলাম টিআরপির কর্তব্য। এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে খুবই সম্ভাবনা রয়েছে আসার জন্য। টিআরপি সনদ প্রদানকারী কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ড সময় সময় আয়কর রিটার্ন প্রস্তুতকারীর সনদ প্রদানের যোগ্যতা যাচাইয়ের নিমিত্তে কর অভিজ্ঞান পরীক্ষা গ্রহণ করবে এবং উত্তীর্ণ প্রার্থীদের টিআরপি সনদ প্রদান করবে। এই সংক্ষিপ্ত প্রশ্ন। টিআরপি সনদ প্রদানকারী কর্তৃপক্ষ কিন্তু শুধুমাত্র এনবিআর। টিআরপি কীভাবে বোর্ডের তালিকাভুক্ত হবেন? এটা আমরা যেভাবে আবেদনের প্রক্রিয়া আছে সেটা কিন্তু নিয়ম অনুসারে তারা তালিকাভুক্ত হবে। টিআরপির মাধ্যমে আয়কর রিটার্ন প্রস্তুত এবং দাখিল। কোনো নিবাসী যোগ্য ব্যক্তি তার প্রথমবারের এবং পরবর্তী সময়ের আয়কর রিটার্ন টিআরপির মাধ্যমে প্রস্তুত এবং দাখিল করতে পারবেন। তবে শর্ত কি? ধারা 166-র অধীন রিটার্ন দাখিল করতে হবে। ধারা 175, 180(2), 212-এর অধীন দাখিলকৃত রিটার্ন হবে না। আচ্ছা, আর অনলাইনের যে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এটা ব্যবহার করে রিটার্ন দাখিল করতে হবে। তাহলে টিআরপি যখন রিটার্ন দাখিল করবে তখন সেক্ষেত্রে কিন্তু অনলাইন, এখানে আর হার্ড কপির কোনো অপশন দেওয়া নাই। টিআরপির প্রণোদনার হার। টিআরপির যে প্রণোদনার হার দেওয়া আছে এই টেবিলটা আমরা দেখবো, এটা দেখে নেবো আপডেট হয়েছে কিনা অর্থায়নে। টিআরপি কি করদাতা কর্তৃক প্রদত্ত সকল করের উপর প্রণোদনা পাবেন? না। করদাতা কর্তৃক পরিশোধিত কর দিবসের পরে রিটার্ন দাখিলের জন্য পরিশোধিত অতিরিক্ত কোনো কর, রিটার্নে দাবিকৃত প্রত্যর্পণযোগ্য কর এবং উৎসে পরিশোধিত করের উপর টিআরপি কোনো প্রণোদনা পাবে না। টিআরপি দ্বারা প্রস্তুতকৃত আয়কর রিটার্নে করদাতার ঘোষিত আয়ের উপর করদাতার রিটার্নের সাথে প্রদত্ত 173 এবং 174 ধারার করের উপর প্রণোদনা পাবেন।
তাহলে অতিরিক্ত যে অংশগুলো দেখলাম সেটার উপর তিনি প্রণোদনা পাবেন না। সহায়তাকারী প্রতিষ্ঠান সার্ভিস চার্জ, টিআরপি প্রাপ্য প্রণোদনার 10% সহায়তাকারী প্রতিষ্ঠান সার্ভিস চার্জ হিসাবে পাবেন। পরিবর্তনের ক্ষেত্রে প্রণোদনা কি আসবে? প্রথম বছরে আয়কর রিটার্ন দাখিলের পর কোনো যোগ্য ব্যক্তি টিআরপি পরিবর্তন করে নতুন টিআরপির মাধ্যমে পরবর্তী কর বর্ষ তথা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম কর বর্ষে রিটার্ন দাখিল করলে পরিবর্তিত আয়কর রিটার্ন প্রস্তুতকারী ক্ষেত্রমতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কর বর্ষের জন্য নির্ধারিত হারে প্রণোদনা প্রাপ্ত হবেন। পঞ্চম কর বর্ষ পরবর্তী রিটার্ন দাখিলের ক্ষেত্রে প্রণোদনা। টিআরপি একজন যোগ্য ব্যক্তির পঞ্চম কর বর্ষ পরবর্তী যে কোনো সময়ের জন্য রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন, তবে পঞ্চম কর বর্ষ পরবর্তী যে কোনো সময়ের জন্য রিটার্ন দাখিলের জন্য কোনো প্রণোদনা প্রদান করা হবে না। সোজা কথা, 1 থেকে 5 বছর প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত পাবেন, কিন্তু পরবর্তী কোনো বছরের জন্য তাকে কোনো প্রণোদনা দেওয়া হবে না। প্রণোদনা প্রাপ্তির জন্য বিল দাখিল ও প্রণোদনা পরিশোধ। টিআরপি রিটার্ন দাখিলের প্রেক্ষিতে প্রাপ্য প্রণোদনার অর্থ প্রাপ্তির জন্য সহায়তাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বোর্ডের নিকট আবেদন করবে। টিআরপি প্রাপ্য প্রণোদনা ও নির্ধারিত সার্ভিস চার্জ প্রদর্শন করে সহায়তাকারী প্রতিষ্ঠান বোর্ডের নিকট বিল দাখিল করলে বোর্ড পরীক্ষা নিরীক্ষাপূর্বক বিল অনুমোদন করবেন এবং পৃথকভাবে টিআরপির প্রাপ্য প্রণোদনা ও সহায়তা প্রতিষ্ঠানের সার্ভিস চার্জ পরিশোধ করবে। টিআরপি সনদ বাতিলের ক্ষেত্রে কী কী ঘাটতি বা অসদাচরণ থাকলে টিআরপি সনদ বাতিল হতে পারে সেখানে দেওয়া আছে প্রায় 8টি তথ্য। তারপর আছে টিআরপি কখন আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন না। কখন পারবেন না? যখন বোর্ড টিআরপিকে প্রদত্ত আয়কর রিটার্ন প্রস্তুতের সনদ স্থগিত বা প্রত্যাহার করে এবং বোর্ড এই বিধিমালা প্রত্যাহার করে, তখন কিন্তু সে কাজটা করতে পারবেন না। করদাতা তথ্যের গোপনীয়তা লঙ্ঘন। কোনো টিআরপি বা কোনো সহায়তাকারী প্রতিষ্ঠান কোনো করদাতার তথ্যের গোপনীয়তা লঙ্ঘন করলে বোর্ড তার বিরুদ্ধে আয়কর আইনের অধীন ফৌজদারি মামলা দায়ের সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এরপর আমরা আসি দ্বিতীয় ভাগ। প্রথম ভাগে তাহলে কি টিআরপির দায়িত্ব, কর্তব্য, টিআরপির বিষয়গুলো দেওয়া আছে। এবার আমরা রিটার্নে চলে আসলাম। প্রথমে প্রশ্নটা হলো রিটার্ন কি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আকারে টিআরপি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো দেখি রিটার্ন কি। আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়, ব্যয়, সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফর্মে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে রিটার্ন। আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতা রিটার্ন সকল প্রকার আয়ের বিবরণী, বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে অবস্থিত সকল প্রকার পরিসম্পদ ও দায়ের বিবরণী এবং ক্ষেত্রমতে জীবনযাত্রা সংশ্লিষ্ট সকল প্রকার ব্যয়ের বিবরণী সংবলিত হতে হবে। তাহলে রিটার্নটা কি, এই প্রশ্নের উত্তরটা এভাবে 3 থেকে 4 লাইনে আমাদের উত্তর দিতে হবে। রিটার্নের প্রকারভেদ। 2টা পদ্ধতি প্রচলিত: সাধারণ ও সর্বজনীন স্বনির্ধারণের প্রতি। বর্তমানে স্বাভাবিক ব্যক্তি করদাতা রিটার্ন দাখিলের সন্দেহ অন্য কোনোভাবে রিটার্ন দাখিলের সুযোগ নাই। এটা অর্থায়ন 2024 আপডেট হয়েছে। এটা কিন্তু এখন সর্বজনীন পদ্ধতি বহাল রয়েছে, অর্থাৎ 2টি পদ্ধতি আমরা এখন বলবো না। রিটার্ন কারা দাখিল করবেন? যাদের করযোগ্য আয় আছে, যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে, তারা রিটার্ন দাখিল করবে। করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে: স্বাভাবিক ব্যক্তি করদাতা আছে, মহিলা এবং 65 বছর ততোর্ধ্ব বয়সের যারা আছেন তাদের ক্ষেত্রে 4 লক্ষ, এবং এইটা আমরা অর্থায়ন 2024 থেকে দেখব। আর্থিক কর্মকাণ্ড ও সেবা গ্রহণে যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে, এখানে যে অনেকগুলো আইটেম দেওয়া আছে, এর সাথে কিন্তু অর্থায়ন 2024-এ আরও কিছু অ্যাড হয়েছে। সেটা মিলে এই সকল সেবা গ্রহণের ক্ষেত্রে বা প্রদানের ক্ষেত্রে এই বিধি মোতাবেক তিনি পিএসআর দাখিল করতে বাধ্য থাকবে। এখান থেকে এগুলো আমরা রিড করে রাখবো যাতে কোনো কনফিউজিং প্রশ্ন আসলে আমরা দেখতে পারি। এখানে অনেকগুলো আইটেম আছে, সো আমরা এটা আলাদাভাবে যখন দেখব বা এক থেকে শুরু করে সবগুলো আইটেম এটা সময় নিয়ে আমরা দেখে নিব কখন কখন পিএসআর দাখিলের বাধ্যবাধকতা আছে। কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল। স্বাভাবিক ব্যক্তি করদাতাকে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল ক্ষেত্রে আয়কর আইনের ধারা 173 মোতাবেক কর পরিশোধ করতে হবে। কর দিবস পরবর্তী রিটার্ন দাখিলের নিয়ম আছে, দাখিলের পদ্ধতি আছে। আমরা এখন দেবো কর দিবস কি। কর দিবস করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ হলো কর দিবস। কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো প্রকার জরিমানা বা অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয় না। আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য প্রতি বছর 30 নভেম্বর কর দিবস এবং
কোনো প্রকার জরিমানা ও অর্থ পরিশোধ ব্যতীত রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ। ভিন্নতা আছে কিছু, আমরা এই ভিন্নতার বিষয়টা দেখে নিব। রিটার্ন কোথায় দাখিল করতে হবে? টিআইএন সনদে উল্লেখিত অধিক্ষেত্র বা সার্কেল অনুযায়ী রিটার্ন দাখিল করতে হয়। রিটার্ন দাখিলের সময় করদাতা বিদেশে অবস্থান করলে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও রিটার্ন দাখিল করা যায়। এছাড়াও করদাতা অনলাইনে এই ওয়েবসাইটটা ব্যবহার করে রিটার্ন দাখিল করতে পারবেন। তবে রিটার্ন প্রস্তুতকারীগণকে আবশ্যিকভাবে এই ওয়েবসাইট ব্যবহার করে করদাতা রিটার্ন দাখিল করতে হবে। তাহলে আমরা তিনটা বিষয় শিখলাম। রিটার্ন কোথায় দাখিল করব? একটা হলো সংশ্লিষ্ট সার্কেল অনুযায়ী রিটার্ন দাখিল করা যায়। আবার যদি বিদেশ অবস্থান করে সেই দেশের দূতাবাসে, সেই দেশ অবস্থিত বাংলাদেশের দূতাবাসে, অথবা অনলাইন, তিনটে অপশন আছে। আর যদি আয়কর রিটার্ন প্রস্তুতকারী দিয়ে রিটার্ন দাখিল করা হয় তাহলে কিন্তু অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। রিটার্ন দাখিল না করলে কি হয়? যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ বাধ্যতামূলক করা হয়েছে, রিটার্ন দাখিল না করলে সেই সকল সেবা হতে বঞ্চিত হতে হবে। যেমন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে না, কিংবা সংযোগ বিচ্ছিন্ন হবে, বেতন ভাতাদি প্রাপ্তিতে অসুবিধা হবে, এই ধরনের সমস্যা হবে। এছাড়া নিম্নবর্ণিত বিষয়াদি মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন আয়কর আইনের ধারা 266 অনুযায়ী উপকর কমিশনার কর্তৃক আরোপিত জরিমানা পরিশোধ করা, উপকর কমিশনার কর্তৃক একতরফাভাবে নির্ধারিত কর পরিশোধ করা। রিটার্ন দাখিল না করলে কী কী সমস্যা হবে সেটা দেখলাম। রিটার্নের সাথে যেসব প্রমাণাদি বা তথ্যাদি সংযুক্ত করতে হয়, আমরা দেখি যদি রিটার্নের সাথে বিভিন্ন উৎসের আয়ের সপক্ষে যে প্রমাণাদি বা বিবরণ দাখিল করতে হয় তার একটা তালিকা, এটা আংশিক, অর্থাৎ আমাদের এর বাইরে অনেক তালিকা থাকতে পারে, যেটা যদি সংশ্লিষ্ট থাকে তাহলে ওইটা দাখিল করতে হবে। চাকরি হতে আয় থাকলে বেতন বিবরণী, ব্যাংক হিসাব থাকলে কিংবা ব্যাংক সুদ আয় থাকলে ব্যাংক হিসাব বিবরণী বা ব্যাংক সার্টিফিকেট। বিনিয়োগের দাবি থাকলে তার সপক্ষে প্রমাণাদি, যেমন জীবন বীমার পলিসি থাকলে প্রিমিয়াম পরিশোধের প্রমাণক। ভাড়া হতে আয় থাকলে ভাড়ার চুক্তিনামা, পৌরকর, সিটি কর্পোরেশন কর, ভূমি রাজস্ব প্রদানের সমর্থনে রসিদের কপি, ব্যাংক ঋণের মাধ্যমে বাড়ি কেনা নির্মাণ করা হলে ব্যাংক ঋণের সুদের সমর্থনে ব্যাংক বিবরণী সার্টিফিকেট, গৃহ সম্পত্তি বিমাকৃত হলে বিমা প্রিমিয়ামের রসিদের কপি, অন্যান্য ভাড়ার ক্ষেত্রে ভাড়ার প্রাপ্তি ও ব্যয়ের সমর্থনে দলিলাদি দিতে হবে। কৃষি হতে আয় হলে বর্গা বা ভাগের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলা দিতে হবে। যে ক্ষেত্রে করদাতা গ্রস প্রাপ্তির 60% অধিক খরচ দাবি করেন সেক্ষেত্রে উক্তরূপ দাবির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি। আচ্ছা, ব্যবসা বা পেশায়ের বিবরণী, যদি ব্যবসা পেশায় দায় থাকে, এবং ব্যবসা ব্যাংক বিবরণী সহ অন্যান্য প্রমাণক, মানে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং অন্যান্য ব্যাংক বিবরণী সহ অন্যান্য ডকুমেন্টগুলো। মূলধনী আয় থাকলে স্থাবর সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর হলে তার দলিলের কপি, উৎসে আয়কর জমা হলে তার চালানের ফটোকপি, পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থেকে মুনাফা হলে এ সংক্রান্ত প্রত্যয়নপত্র। আর্থিক পরিসম্পদ হতে আয় থাকলে কী কী দিতে হবে? সিকিউরিটিজ স্ক্রিপ্ট হলে তার ফটোকপি, স্ক্রিপ্ট লেস হলে তার হিসাবের সমর্থনে বিবরণী, সুদ আয় থাকলে সুদ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র। প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে বন্ড বা ডিবেঞ্চার কেনা হলে ঋণের সুদ সমর্থনে ব্যাংক কর্তৃপক্ষের সার্টিফিকেট বা ব্যাংক বিবরণী বা প্রাতিষ্ঠানিক প্রত্যয়নপত্র। নগদ লভ্যাংশ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী, ডিভিডেন্ড ওয়ারেন্টের কপি, সার্টিফিকেট। সঞ্চয়পত্র হতে সুদ আয় থাকলে সঞ্চয়পত্র নগদায়নের সময় বা সুদ প্রাপ্তির সময় নেয়া সার্টিফিকেটের কপি। ব্যাংক সুদ আয় থাকলে ব্যাংক বিবরণী, সার্টিফিকেট। অন্যান্য উৎস আয় হলে কী হবে? আয়ের উৎসের সমর্থনে প্রাসঙ্গিক কাগজপত্র। ফার্ম বা ফার্মের আয় ব্যয়, অংশীদারি ফার্মের আয় থাকলে ফার্মের আয় ব্যয় বিবরণী, স্থিতিপত্র। এই ডকুমেন্টগুলো আমাদের রিটার্নের সাথে সংযুক্ত করতে হয়। এরপর আমরা চলে যাব তৃতীয় ভাগ। তৃতীয় ভাগে আমাদের যে অংশগুলো দেখতেছি, প্রথমে আছে আয় কি, আয় ও আয়কর বিষয়ে যে সাধারণ আলোচনাগুলো আছে। আয় কি? এই আয়ের সংজ্ঞাটা দেওয়া আছে আমাদের আয়কর আইনে দেওয়া আছে, সেটা অর্থায়নে আপডেট করা আছে কিনা আমরা দেখে নিব। আয়ের খাতগুলো আছে এখানে, যে খাতগুলো সেখান থেকে আমরা জানি এবার অর্থায়ন 2024 ভাড়া হতে আয়ের কিন্তু বড় ধরনের একটা চেঞ্জ হয়েছে, সেটা আমরা দেখব। মোট আয়, সকল আয় যোগ করলে মোট আয় নির্ধারণ করতে হবে। উক্ত মোট আয়ের উপর প্রদেয় কর পরিগণনা করতে হবে। আয়ের কি মোট আয়ের অন্তর্ভুক্ত হবে কিনা সেই বিষয়টা বলা আছে। স্বামী, স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয় কি করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে? যে ক্ষেত্রে স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয় আছে কিন্তু তারা করদাতা না, সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী যিনি করদাতা তার রিটার্নে মোট আয় অন্তর্ভুক্ত হবে। আয়কর কি? আয়কর অর্থ আয়কর আইনের অধীন আরোপযোগ্য বা পরিশোধিত যে কোনো প্রকারের কর বা সারচার্জ। আয়করের সংখ্যা এখানে দেওয়া আছে এইভাবে। আয়কর পরিগণনার নিয়ম আমরা এই টেবিলটা দেখব না, কারণ আমরা জানি এখানে 6টা স্ল্যাব আছে আমাদের নতুন নিয়মে, অর্থাৎ অর্থ আইন 2024-এ আমাদের দেওয়া আছে 7টা স্ল্যাব, এবং এখানে আছে 0% থেকে শুরু করে 25%, সেখানে আছে 0% থেকে 30%। আমরা কিন্তু এই বিষয়টা একটু এড়িয়ে যাব। নতুন অর্থ আইন 2024 থেকে এই অংশগুলো দেখে নিব।
আচ্ছা, জীবনযাত্রা সংশ্লিষ্ট বিবরণী আছে, পরিসম্পদ দায়ের বিবরণী। জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী কি হয়েছে, এখানে ব্যয়ের বিবরণ দাখিল করতে হবে। উক্ত বিবরণীতে করদাতার খাত ভিত্তিক ব্যয়ের তথ্যাদি উল্লেখ করতে হবে এবং যে ক্ষেত্রে এই ধরনের ব্যয়ের কোনো অংশ পরিবারের অন্য কেউ বহন করে তা মন্তব্যের কারণে উল্লেখ করা যেতে পারে। পরিসম্পদ দায়ের বিবরণীর ক্ষেত্রে এখানে যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে আমরা সেই তথ্যগুলো দেখব, এটা আপডেট হয়েছে কিনা অর্থায়ন 2024 সেটাও দেখে নিতে হবে। অর্থাৎ কিছু কিছু জিনিস কিন্তু আমাদের অর্থায়ন 2024 থেকে দেখে নিতে হবে। প্রতিবেদন করদাতা কর্তৃক প্রতিপাদিত এবং স্বাক্ষরিত হতে হবে। আয়কর পরিশোধের প্রমাণ, উৎসে কর কর্তন সহ সকল প্রকার কর ও উৎসে কর পরিশোধ অটোমেটেড চালান বা ই পেমেন্টের মাধ্যমে জমা করতে হবে। যে কোনো খাতের আয় হতে উৎসে আয়কর পরিশোধ করা হলে উৎসে কর্তনকারী কর্তৃপক্ষ প্রত্যেক করদাতা যাদের বিলের বিপরীতে উৎসে কর কর্তন করা হয়েছে তাদের বরাবর ই পেমেন্ট চালান বা ক্ষেত্রমতে এ চালান সহ প্রত্যয়নপত্র প্রদান করবে। আচ্ছা, এরপর আমরা দেখি কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা ও ব্যর্থতার ফলাফল। এটা আমরা আয়কর আইনে যেভাবে আছে সেই বিষয়টা খেয়াল রাখবো। পরবর্তী হইলে সেভাবে জরিমানা কীভাবে হয় এখানে আমরা খেয়াল করবো। এখানে কিন্তু 4%, আমরা অর্থায়ন 2024 দেখে দেবো সেখানে 2% করা হয়েছে কিনা। এরপর আসি আমরা বিভিন্ন আয়ের ভিত্তি যে চাকরি হতে আয়, এই চাকরি হতে আয়ের যে এখানে সংখ্যাগুলো দেওয়া আছে এবং হিসাবগুলো দেওয়া আছে। এই এখানে আমাদের কয়েকটা ডেফিনেশন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেমন বলা হয় যে চাকরি হতে আয়গুলো কী কী, সেক্ষেত্রে এটা বলবো। আর যদি বলে পারকুইজিট কী, এই প্রশ্নটা এই ট্যাক্স রিলেটেড যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা চাকরি হতে আয়ের যে অংশ সেই অংশ থেকে অনেক বেশি আসে। আমরা দেখে নিই পারকুইজিট অর্থ নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত ইনসেন্টিভ, বোনাস সহ যে কোনো প্রকারের পরিশোধ বা সুবিধা, তবে নিম্নবর্ণিত পরিশোধ এর অন্তর্ভুক্ত হবে না, যথা মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি, নগদায়ন ও ওভারটাইম। স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, অনুমোদিত পেনশন তহবিল, অনুমোদিত আনতোষিক তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিলে প্রদত্ত চাঁদা। পারকুইজিটের সংজ্ঞা কিন্তু ঠিক এইভাবে দিতে হবে। পারকুইজিট আপনার নিজের মনের মতো করে দিলে কিন্তু নম্বরটা পাওয়া যাবে না। তো আমরা এই বিষয়টা ভালো করে দেখে নেব, এটা অনেক ইম্পর্টেন্ট। পারকুইজিট বেতন হতে আয়ের যে বা চাকরি হতে আয়ের যে অংশ সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা খুবই আসে, একাধিকবার আমরা দেখেছি এটা। পারকুইজিটের মূল্য কীভাবে নির্ধারণ করা হয়, আবাসন সুবিধা হলে কিভাবে হবে, ওই আবাসন ভাড়া নিয়োগকর্তা কর্তৃক পরিশোধিত হলে নিয়োগকর্তা আবাসনের ব্যবস্থা করলে আবাসনের বার্ষিক মূল্য, আর হ্রাসকৃত ভাড়া হলে যতটুকু নিয়োগকর্তা যে অংশটুকু দিচ্ছে সেটার অংশটুকু নিতে হবে আবাসন সুবিধা। এরপর মোটর গাড়ির সুবিধা যদি 2500 হয়, মাসিক 10,000 টাকা আয় ধরতে হবে। 2500 সিসি পর্যন্ত, আর 2500 সিসির অধিক হলে 25,000 টাকা মাসিক আয় ধরে নিতে হবে। শেয়ার স্কিম হতে আয় যেটা আছে সেটা আমরা এখানে দেওয়া আছে, দেখে নিব। এরপরে আছে চাকরিতে আয় পরিমাণে করমুক্ত প্রাপ্তি। এখানে আমরা দেখব ষষ্ঠ তফসিলে অংশ 1-এর দফা 14 এবং দফা 27-এ বর্ণিত প্রাপ্তি সমূহ করমুক্ত থাকবে। দফা 14-তে কী আছে, কোনো নিয়োগকর্তা কর্তৃক কোনো কর্মচারীর ব্যয় পুনর্বরণ যদি উক্ত ব্যয় সম্পূর্ণভাবে এবং আবশ্যকতা অনুসারে কর্মচারীর দায়িত্ব পালনের সূত্রে ব্যয় করা হয়, নিয়োগকর্তার জন্য উক্ত কর্মচারীর মাধ্যমে এইরূপ ব্যয় নির্বাহ সর্বাধিক সুবিধাজনক ছিল, এটা করমুক্ত হবে। চাকরি হতে আয় হিসেবে পরিগণিত আয়ের 1/3 বা 4,50,000 টাকা যেটা কম, এই দুইটা দফা আমাদের চাকরি হতে আয় পরিগণনার সময় কিন্তু বিয়োজন হবে। তো এটা খেয়াল রাখতে হবে, চাকরি হতে আয় পরিগণনার সময় কী কী বিয়োজন হবে এই প্রশ্ন থাকলে আমরা এইভাবে উত্তরটা করব। সরকারি বেতন আদিভুক্ত কর্মচারী বেতন খাতের আয় নিরূপণের যে প্রজ্ঞাপন আছে সেই প্রজ্ঞাপনে কোন কোন ক্যাটাগরিতে এই ছাড়টা পাবে সেই তথ্যটা দেওয়া আছে এইভাবে। এরপরে আমাদের কিছু ক্যালকুলেশন দেওয়া আছে, এটা আমরা এখন এই টিআরপি গাইডলাইন থেকে না দেখে আমরা সরাসরি আমরা শুধু এটা নেচারটা দেখতে পারি টিআরপি গাইডলাইনে কীভাবে আছে, কিন্তু যখন আমরা হিসাবটা করব সঠিক হিসাব, কিন্তু তখন কিন্তু অর্থায়ন 2024-এর যে অর্থায়ন 2024-এ যে ইনকাম ট্যাক্সের হার দেওয়া আছে সেই হার 0% থেকে 30%-এর যে একটা করে স্ল্যাব দেওয়া আছে সেটা ফলো করে কিন্তু আমরা আর আয়করের হিসাবটা বের করব। যখন আমাদের একটা ম্যাথ করতে হবে তখন কিন্তু ওই নিয়মে না করলে নম্বর পাওয়া যাবে না।
এরপর আমরা দেখতেছি ভাড়া হতে আয়। আমরা বলছিলাম ভাড়া হতে আয়, এবার কিন্তু অর্থায়ন 2024-এর মাধ্যমে আয়কর আইন 2023-এর ভাড়া হতে আয়ের অংশটা বড় ধরনের পুরো অধ্যায় ধরে কিন্তু একটা পরিবর্তন আনা হয়েছে। তো আমরা এখানে এই অংশটা একটু এড়িয়ে যেয়ে আমরা ওইটার উপর ডিপেন্ড করব। অর্থায়ন 2024 এর সুন্দর করে যে অংশটুকু উল্লেখ করা আছে আমরা সেটাতে চলে যাব সরাসরি। এরপর আমরা একটু পরে যাব এই এখানে যে ম্যাথগুলো করা আছে সেটা আমরা স্বাভাবিক নিয়মে করব। নতুন যে পরিবর্তনগুলো সেটাকে বিবেচনায় রেখে নতুন পরিবর্তন ভাড়া হতে একটা অন্যতম পরিবর্তন কিন্তু খেয়াল রাখতে হবে। ভাড়া হতে আয়ের ক্ষেত্রে আগে যখন বাসা খালি থাকতো তখন কিন্তু ডিসিটিকে লিখিতভাবে জানানোর একটা বিধি ছিল। এখন আমরা খেয়াল রাখবো বাসা খালি ছিল কিনা এটা আপনার বিদ্যুৎ বিলের কপি দিয়ে সংযুক্ত করে প্রমাণ করতে হবে যে আমার এই বাসাটা খালি ছিল, অর্থাৎ শূন্যতা ভাতা প্রাপ্যতার ক্ষেত্রে। আচ্ছা, আমরা কৃষি হতে আয় দেখি। কৃষি হতে আয়ের ক্ষেত্রে আমরা জানি আয়কর আইন 2023 ধারা 40 থেকে 44 অনুযায়ী কৃষি হতে আয় নিরূপিত হবে। ষষ্ঠ তফসিলের দফা 20 অনুযায়ী কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হতে আয় খাতের আওতাভুক্ত অনধিক 2 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে যদি উক্ত ব্যক্তি পেশায় একজন কৃষক হন এবং সংশ্লিষ্ট আয় বর্ষে নিম্নবর্ণিত আয় ব্যতীত অন্য কোনো আয় না থাকে। জমি চাষাবাদ হতে উদ্ভূত আয়, সুদ বা মুনাফাবাদ অনধিক 20,000 টাকা আয়। আচ্ছা, কৃষি হতে আয় আমরা দেখলাম। কৃষি হতে আয় যে সংশ্লিষ্ট খরচগুলো সেটা বাদ যাবে। আমরা একটু দেখেছিলাম যদি কৃষি হতে আয় যদি 60% হিসেবে 60% খরচ হিসাবে দাবি করা হয় সেক্ষেত্রে কোনো খাতাপত্রের প্রমাণ বা কিছু রাখার প্রয়োজন নাই, বা এই কোনো ডকুমেন্ট না দিলে 60% পর্যন্ত খরচ দেখানো যাবে। তবে এর বেশি যদি খরচ দাবি করা হয় তাহলে কিন্তু আপনাকে প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ এটা দাখিল করতে হবে। কৃষি হতে আয়টা আমরা দেখলাম, এটা অনুমোদনযোগ্য খরচও দেখলাম। ব্যবসা হতে আয়, ব্যবসা হতে আয় ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আয়কর আইনের ধারা 49 এবং 55 এই দুইটাতে সামান্য একটু চেঞ্জ করা হয়েছে অর্থায়ন 2024 দিয়ে। ধারা 49 অনুমোদনযোগ্য এবং 55 সম্ভবত আমরা দেখব। এই দুইটাতে কিন্তু অনুমোদনযোগ্য এবং অনুমোদনযোগ্য নয় এমন ব্যয়গুলো আছে, এটা হিসাবে এনে আমাদের কিন্তু ব্যবসায়িক মুনাফা অর্থাৎ বিজনেস ইনকাম থেকে আমাদেরকে কিন্তু ট্যাক্সেবল ইনকাম অন বিজনেস যেটা ব্যবসা হতে আয় যেটা আসছে সেটা কিন্তু আমরা ট্যাক্স পারপাজে কত টাকা আয় সেটা বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, ব্যবসা হতে আয়ের পরে আমাদের রয়েছে মূলধনী আয়। মূলধনী আয়ের যে অংশটা সেই মূলধনী আয়ের অংশটা থেকে আমাদের পরিসম্পদের বিষয়ে কিছু প্রশ্ন আসে, যেমন মূলধনী পরিসম্পদের সংজ্ঞা আসে। এখানে কিছু হিসাব দেওয়া আছে, সেটা পুরাতন রেট দেওয়া আছে। যখন এবার এই বছরের পরিপত্র বা অন্যান্য যে নির্দেশনাগুলি বেরোবে তখন হয়তো আপডেটেড রেট দিয়ে করা হবে, কিন্তু আমরা এখন ক্যালকুলেশন পারপাজে অর্থায়নের ওই স্ল্যাবটা নিয়ে এসে আমাদের প্রয়োজন অনুসারে আমরা হিসাবগুলো করে নিব। আচ্ছা, এবার আমরা আর্থিক পরিসম্পদ হতে আয়ের যে তথ্যগুলো আছে সেটা দেখতেছি। কোনো ব্যক্তির নিম্নবর্ণিত আয় আর্থিক পরিসম্পদ হতে আয় খাতের অধীন পরিগণিত হবে, যথা সরকার বা সরকার কর্তৃক অনুমোদিত সিকিউরিটিসের সুদ, মুনাফা বা বাট্টা, স্থানীয় কর্তৃপক্ষ বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ডিবেঞ্চার বা অন্য কোনো প্রকারের সিকিউরিটির সুদ, মুনাফা বা বাট্টা। নিম্নবর্ণিত উৎস হতে প্রাপ্ত সুদ বা মুনাফা যথা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের রক্ষিত আমানত তা যে নামেই অবৈধ হোক না কেন। কোনো আর্থিক পণ্য বা স্কিম লভ্যাংশ। আর্থিক পরিসম্পদ হস্তান্তর হতে অর্জিত মূলধন আয় আর্থিক পরিসম্পদ হতে আয় হিসেবে পরিগণিত হবে না। অর্থাৎ আর্থিক পরিসম্পদ যখন হস্তান্তর করে দেবো সেখানে কিন্তু একটা আর্থিক মূলধনী আয় সেটা কিন্তু আর্থিক আয় হিসেবে পরিগণিত হবে না, অর্থাৎ মূলধনী আয় থাকলে কিন্তু সেটা সেই ক্যাটাগরি আওতাভুক্ত হবে। আচ্ছা, আর্থিক পরিসম্পদ হতে আয়ের অংশটা আমরা দেখলাম। অন্যান্য উৎসের আয়ের মধ্যে আছে এর আগে যতগুলো আয় দেখলাম এর ছাড়া বাইরে যে আয়গুলো আছে সেটা আমরা অন্যান্য উৎসের আয় দেবো। এছাড়া আরও কিছু নাম দেওয়া আছে, যেমন রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি জ্ঞানের ফি, স্পর্শাতীত সম্পত্তির ব্যবহারের অধিকারের প্রদানের মাধ্যমে অর্জিত আয়। আচ্ছা, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে সেটা আমরা দেখব। ফার্মা ব্যক্তি সংঘের ক্ষেত্রে হিসাবটা কীভাবে বের করতে হয় সেখানে এই তথ্যটা দেওয়া আছে। এরপর আমরা আয়ের স্ল্যাব, এগুলো আমরা বলছিলাম যে নতুন আইনে অর্থায়ন 2023 স্ল্যাব আছে সেটা থেকে করব। বিনিয়োগজনিত কর রেয়াত, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো অনেক সময় আসে। এটার আমরা ফর্মুলাটাতেও যেভাবে আছে আমরা এটা চেঞ্জ হয় নাই। 0.03 মোট আয়ের 3%, বিনিয়োগের 15%, 10 লক্ষ টাকা, তিনটার মধ্যে যেটা কম। এবং যখন আমি 3% মোট আয়ের 3% নিব তখন কিন্তু খেয়াল রাখতে হবে কর অব্যাহতিপ্রাপ্ত আয়ের আশ্রিত কর হার প্রযোজ্য এমন আয়, ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় বাদ দিয়ে মোট পরিগণিত আমূল আয়। কর রেয়াতযোগ্য বিনিয়োগ বা দান কোথায় আছে আমরা জানি। জীবন বীমা প্রিমিয়াম, সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডের চাঁদা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা বা কর্মকর্তার চাঁদা।
প্রশ্ন আসে পরীক্ষায় একাধিকবার আসে যে কোনো ট্যাক্স রিলেটেড এক্সামে কোন কোন বিনিয়োগের উপর রেয়াত পাওয়া যায়, তখন কিন্তু এই অংশগুলো আমাদের লাগবে। জীবন বীমা প্রিমিয়াম, সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডের চাঁদা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা বা কর্মকর্তার চাঁদা, কল্যাণ তহবিল, গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা, সুপারঅ্যানুয়েশন ফান্ডে চাঁদা, যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ডিপিএসে সর্বোচ্চ একটা পরিমাণ আছে, সিকিউরিটি ক্রয় একটা পরিমাণ দেওয়া আছে, স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, স্টক মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ, জাতির পিতা স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান, জাকাত তহবিলে দান, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান, প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত দান, মুক্তিযোদ্ধা জাদুঘরে প্রদত্ত দান, আহসানিয়া ক্যান্সার হাসপাতাল দান, আইসিডিডিআরবিতে প্রদত্ত দান, সিআরবি সাভারে প্রদত্ত দান, সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান, এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের দান, ঢাকা আহসানিয়া মিশনে দান, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে অনুদান। এটাকে কি দেখলাম? আচ্ছা, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে। এর সাথে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করে নেব, আমাদের যে সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে, এটা যে আমরা মাসিক ভিত্তিতে যে আমরা চাঁদা দিব, সেই পরিমাণ অর্থ কিন্তু আমাদের অনুমোদিত বিনিয়োগের আওতাভুক্ত হবে। আচ্ছা, বিনিয়োগযুক্ত কর রেয়াত পরিগণনার ক্ষেত্রে একটাকে ফর্মুলা দেখছিলাম, আয়ের 3%, বিনিয়োগের 15%, 10 লক্ষ টাকা, এই তিনটার মধ্যে যেটি কম। এটা ক্যালকুলেশনগুলো আমরা দেখে নিব, যে গাইডলাইন দেওয়া আছে, তবে রেটটা কিন্তু খেয়াল রাখতে হবে। সারচার্জের তথ্য দেওয়া আছে, সারচার্জের তথ্যটা এবং অন্যান্য যে রেট সেটা আমরা অর্থায়নে সুন্দর করে দেওয়া আছে, ওইখান থেকে আমরা দেখব। উৎস কর এবং অগ্রিম কর কি, এই দুইটা জিনিস অনেক সময় বলে। উৎস কর বলতে কি বুঝো, অগ্রিম করের কি? উৎস কর হলো যেটা আমরা আয়ের উপর আয় করতেছিলাম সেখান থেকেই কেটে রাখা হয়েছে। আর অগ্রিম করটা খেয়াল রাখবো, আমাদের কিন্তু কিস্তিভিত্তিক অগ্রিম কর দেওয়ার একটা বিধি আছে বা আইন আছে, সেই অনুসারে আমরা যদি অগ্রিম কর পরিশোধ দিতে পারি সেটা অগ্রিম কর। এই দুইটা আমরা রিটার্নের সাথে সমন্বয় করে নিতে পারবো, যে পরিমাণ আমরা দেব। প্রত্যর্পণযোগ্য করের সমন্বয়, পূর্বের বছরে করদাতা যদি কর ফেরত দাবি বা সৃষ্টি থাকে তবে তিনি এখন কর পরিশোধ দিতে দাবি করতে পারেন। তবে এক্ষেত্রে কোনো বছরে কর ফেরত দাবি করা হয়েছে তা উল্লেখ করতে হবে। অর্থাৎ প্রত্যর্পণযোগ্য কর আমরা খেয়াল রাখবো, পূর্ববর্তী বছরে আমরা বেশি কর দিয়ে রেখেছি, এখন আমরা সেটা ফেরত চাচ্ছি বা আমাদের এই বছরের সাথে সমন্বয় করতে চাচ্ছি। প্রত্যর্পণযোগ্য কর এটা খেয়াল রাখতে হবে। করমুক্ত কর অবধিপ্রাপ্ত আয়, কোন কোন আয় করমুক্ত বা করাবতী সেটা আমরা এখানে দেওয়া আছে। এখানে অনেকগুলো খাত আছে, এটা আমাদের আয়কর আইনের সম্ভবত ষষ্ঠ তফসিলটা দেখে নিতে পারবো, আপডেটেড অংশটা দেখব। এরপরে আছে আয় নিরূপণ ও কর পরিহারের উদাহরণগুলো দেওয়া আছে, এই উদাহরণগুলো ম্যাথগুলো আমরা দেখে নিব। এরপরে আমরা একেবারে শেষে চলে যাচ্ছি। এই উদাহরণগুলো থেকে আমরা এর আগে যে থিওরিগুলো দেখলাম সেটার বেসিসে কিছু উদাহরণ দেওয়া আছে। এখানে আয়, ভাড়া হতে আয়, চাকুরি হতে আয়, ব্যবসা হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়, বিভিন্ন যে আয়ের ক্যাটাগরি আছে সেই আয়গুলোর উপর ভিত্তি করে কিছু ম্যাথ তৈরি করে দেওয়া আছে এবং এটা সমাধান করে দেওয়া আছে। এখান থেকে শুধু আমরা সবগুলো ম্যাথ দেখে নিব, শুধুমাত্র খেয়াল রাখবো যাতে আমাদের স্ল্যাবের কোনো ভুল না হয়, কারণ নতুন স্ল্যাবের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত কোনো গাইডলাইন এখন আমরা পাইনি, এটা সময় লাগবে আর কিছুদিন, কিন্তু এই জন্য আমাদের প্রিপারেশন বন্ধ রাখা যাবে না। তো আমরা এখন টিআরপি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্নগুলো শিখতেছিলাম, থিওরিগুলো দেখতেছিলাম, ম্যাথগুলো একটু এড়িয়ে যাচ্ছিলাম। আরও কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া আছে যেটা এই পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আইনগত প্রতিনিধি ধারা 2-9, আত্মীয় 2-10, আয় বর্ষ কি 2-15 দেওয়া আছে। করদাতা আমরা এগুলো মোটামুটি জানি, কিন্তু যখন পরীক্ষায় উত্তর করতে হবে তখন কিন্তু সুনির্দিষ্টভাবে এই ভিত্তিতে দিতে হবে, নিজের মতো করে দেওয়া যাবে না। অথবা হুবহু আইন না দিতে পারলেও আইনের যে মেসেজটা সেটা যাতে পরীক্ষার খাতায় আমাদের থাকে, কারণ আইনের যখন সংজ্ঞা বা কিছু থাকে তখন একটু বিকৃত হয়ে গেলে কিন্তু আইনের সংজ্ঞাটার ভুল সংজ্ঞা হিসেবে হবে। যখন একদম স্পেসিফিক, যেহেতু এটা একটা সংজ্ঞা দেওয়া আছে, আমাকে সেইভাবে দিতে হবে। নিবাসী প্রতিবন্ধী ব্যক্তি, বার্ষিক মূল্য, এই তথ্যগুলো, বোর্ড, ব্যক্তি, ব্যবসা, ব্যাংক ট্রান্সফারের বিষয়টা আমরা এর আগেও দেখেছিলাম, আবার একটু দেখি। ব্যাংক ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার অর্থ অন্তর্ভুক্ত হবে ব্যাংকের এক হিসাব হতে অন্য হিসাবে ক্রস চেক বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত অন্য কোনো পন্থায় অর্থ স্থানান্তর। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে এক হিসাব হতে অন্য হিসাবে অর্থ স্থানান্তর। চালানের মাধ্যমে সরকার বা সরকারি কোনো কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফি, চার্জ, শুল্ক করাদি বা অন্য কোনো অর্থ সরকার বা সরকারি কোনো কর্তৃপক্ষের অনুকূলে পরিশোধ, এটা ব্যাংক ট্রান্সফার হিসেবে কাউন্ট হবে। মূলধনী পরিসম্পদ কি?
এরপর লভ্যাংশ কি, আমরা জানি লভ্যাংশ কিন্তু কর হারে একটু চেঞ্জ আছে, ভিন্ন আছে, আমরা সেটা দেখব। সুদ বলতে কি বোঝায়। এরপরে আমাদের আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালার 2023-এর যে SRO 207 দিয়ে একটা বিধিমালা জারি করা হয়েছিল। এই বিধিমালায় আয়কর রিটার্নের যে একেবারে হুবহু এই বিধিমালাটা এখানে দেওয়া আছে। প্রস্তুতকারী সনদ, তালিকাভুক্ত ব্যক্তি, প্রতিনিধি, সহায়তা প্রতিষ্ঠান কার্যাবলী, আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল, রিটার্ন কর্তব্য, এখানে প্রণোদনার হার, এটার সরাসরি বিধিমালাটা হুবহু এখানে দেওয়া আছে। একটু আগে কিন্তু এটার কিছুটা ডেসক্রিপটিভ আকারে আমরা দেখে আসলাম। প্রস্তুতকারী সনদ বাতিল কখন হতে পারে, গোপনীয়তা লঙ্ঘন, এইভাবে আমরা আয়কর রিটার্ন প্রস্তুতকারীর চাকরির পরীক্ষার জন্য, প্রস্তুতকারী পরীক্ষার জন্য আমরা কিন্তু এই টিআরপি গাইডলাইনের কিছু গুরুত্বপূর্ণ থিওরিগুলো দেখলাম। সাথে ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা অর্থায়ন 2024-এ যে নতুন স্ল্যাব আসছে, এই ম্যাথগুলোকে আমরা নতুন স্ল্যাবে ফেলে, অর্থাৎ নতুন স্ল্যাবের আওতায় করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রস্তুতিটা খুব ভালো হবে। ধন্যবাদ সবাইকে।